আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার, বলছে প্রধান উপদেষ্টা। জানিয়ে দিব বাংলাদেশের জনগণ ঠিক করবেন আগামীতে কারা সরকার গঠন করবে, বলছে তারেক রহমান। আরো জানিয়ে দিব আদালতকে ব্যবহার করে কোনো অবৈধ রায় দেওয়া যাবে না, বলছে ব্যারিস্টার খোকন। এবং আরো জানিয়ে দিব ষড়যন্ত্র করে গণতন্ত্রকে ন্যাসৎ করা যাবে না, বলছে রুহুল আমিন গাজী। সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনাকে ফেরত চাইলে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে ভারত, বলছে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার, বলছে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, জাতীয় নির্বাচনে আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করা উচিত হবে না, বলছে অন্তর্বর্তী সরকার। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আসন্ন দুর্গাপূজায় কেউ কেউ যাতে নৈরাজ্য করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে ইসলামী দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে দলগুলোর প্রতিনিধিরা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানায়। নেতারা জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময় নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয়। তারা আরো জানান, সংলাপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত করা, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, নির্বাচনী ব্যবস্থা সহ সাংবিধানিক বেশ কিছু সংস্কারের দাবিও উপস্থাপন করছেন নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা যৌক্তিক সময় সবকিছুর সমাধান করে দেশকে নির্বাচনের দিকে যার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজত ইসলাম, বাংলাদেশ জমিয়তে উলামা ইসলামী, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন এবং নেতামে ইসলামী বাংলাদেশের শীর্ষ নেতারা। ছাত্র জনতা আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিন পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বুঝে নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। পরে 12 আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি, ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াত ইসলামী, শাহ আলমের নেতৃত্বে সিপিবি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ, আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে বিজেপি, এএফএম সুলাইমান চৌধুরীর নেতৃত্বে এবি পার্টি, নুরুল হক নুরুর নেতৃত্বে গণ অধিকার পরিষদ, হারুন চৌধুরীর নেতৃত্বে গণতান্ত্রিক বাম ঐক্য, ববি হাজরাজের নেতৃত্বে এনডিএন আলাদাভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় করেন। এরপর 29 আগস্ট মির্জা ফখরুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যায়ক্রমে প্রধান উপদেষ্টার মত বিনিময় করবেন। বাংলাদেশের জনগণই ঠিক করবেন আগামীতে কারা সরকার গঠন করবে, বলছে তারেক রহমান। বাংলাদেশের জনগণ ঠিক করবেন আগামীতে কারা সরকার গঠন করবে, বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে এই মন্তব্য করেন। তিনি বলেন, স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নিকট অতীত স্বৈরাচার ছিল দৃশ্যমান নিপীড়নকারী, আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর। দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরনও আমরা পরিচিত, কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা, আর সর্বত্র তাদের অবস্থান অন্ধকারে, আর তাদের কৌশল চোরাগোপ্তা। এই ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূলের নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, তৃণমূল সতর্ক নজরদারি রাখলে কোনো ষড়যন্ত্রই দলের সুনাম অক্ষুণ্ণ করতে পারবে না ইনশাআল্লাহ। একই সঙ্গে তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য এবং দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। আদালতকে ব্যবহার করে কোনো অবৈধ রায় দেওয়া যাবে না, বলছে ব্যারিস্টার খোকন। সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুবুল উদ্দিন খোকন বলছেন, মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। আগে ইচ্ছামতো আদালতকে ব্যবহার করা হয়েছে, আদালতকে ব্যবহার করে আর কোনো অবৈধ রায় দেওয়া যাবে না। আর শনিবার গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষক এবং যুক্তরাষ্ট্রের ইলিয়ন টেস্ট ইউনিভার্সিটি ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধানের যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি পূর্ণ লিখন
ছাড়া আর কোনো উপায় নেই। যদি কোনো দল নির্বাচনে 300 আসন পায় তারা এই সংবিধান পরিবর্তন করতে পারবে না। তিনি বলেন, সংবিধান সংশোধনের পক্ষে আমি না, এটি সংশোধনের কোনো কাজে আসবে না। এটি পুনর্লেখন ছাড়া কোনো উপায় নেই, কারণ সংবিধান 7 অনুচ্ছেদ ক ধারায় এমন কিছু জিনিস আনা হয়েছে যেটি সংশোধন করার উপায় নেই। ডক্টর আলী রিয়াজ বলেন, সাংবিধানিকভাবে এক ন্যায়তন্ত্রের প্রতিষ্ঠা করা হয়েছে। এ কারণে প্রধানমন্ত্রীর হাতে অভাবনীয় ক্ষমতা। নির্বাচনী সার্চ কমিটি অস্ত্রচ্য ছিল, শেখ হাসিনা নিজেই লোকদের কমিশনে বসিয়েছেন। তিনি আরো বলেন, ঐক্যমতের জায়গাকে গণতন্ত্র মনে করি না, সহনশীলভাবে মত প্রকাশ এবং মত প্রকাশের সংখ্যালঘুর নিশ্চয়তা বিধানই হচ্ছে গণতন্ত্র। আমাদের সেই গণতন্ত্র পুনর্গঠন করতে হবে, তাই সংবিধানে হাত দেওয়া ছাড়া আমি আর কোনো পথ দেখতে পারছি না। সুপ্রিম কোর্ট আইনজীবী দিলরুবা শমিন বলেন, সংবিধানকে শেখ হাসিনা দুর্বোধ করছেন, আদালতকে দমন করছে এই সংবিধান দিয়ে। সংবিধানের 7 অনুচ্ছেদ খ এর সাংবিধানিক যুদুর ভয় কাটানো দরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহমুদুল আলম বলেন, জনগণের বৃহত্তর অংশ কি চাচ্ছে সেটা গুরুত্ব দিতে হবে। যে ত্যাগের মাধ্যমে বর্তমান দেশ অর্জন, সংবিধানে তার প্রতিফলন থাকতে হবে। 71-এর আকাঙ্ক্ষা বাদ দেওয়া হলে সংবিধান পূর্ণ লিখন আত্মঘাতী হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনজুর হাসান বলেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিকল্প নেই, এতে অনেক বিতর্ক এড়ানো যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বোরহান উদ্দিন খান বলেন, সংবিধান সংশোধন করতে পারে সংসদ। সংবিধানে 8ম সংশোধনের সময় আমরা ভুল করছি, সংবিধানের পূর্ণ লিখন চাইলে করা যায় না। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ, সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক জিলুর রহমান, সুশাসনের জন্য নাগরিকদের সুজন সম্প্রদায়ক ডক্টর বদিউল আলম মজুমদার, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সারা হোসেন। ষড়যন্ত্র করে গণতন্ত্রকে ন্যাসুদ করা যাবে না বলছে রুহুল আমিন গাজী। গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি রুহুল আমিন গাজী বলছেন, ষড়যন্ত্র করে গণতন্ত্রকে ন্যাসুদ করতে পারবেন না, ষড়যন্ত্র করে মানবিক মূল্যবোধকে নষ্ট করতে পারবেন না। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, সে বাংলাদেশকে কুলুষ্ঠিত করার ক্ষমতা আপনার নেই। সুতরাং সমস্ত ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসুন, সোজা পথে চলুন। আমরা আপনাদের সঙ্গে চলতে চাই, যদি সোজা পথে না চলেন তাহলে দায়িত্ব আপনাদের বহন করতে হবে, আমরা করব না। শনিবার 31 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের চত্বরে গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালাকানুন বাতিল, সাগর রুহি সহ সাংবাদিকদের হত্যার বিচার এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটির আয়োজন করে বিএনপিপন্থী সাংবাদিক ফেডারেশন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং বিএনপিপন্থী সাংবাদিক ইউনিয়নের ঢাকা সাংবাদিকের ইউনিয়ন। বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ফ্যাসিবাদীদের পতনের পর কোনো দাবি দেওয়ার জন্য রাজপথে নামা হবে না। তবে দুঃখের বিষয় হচ্ছে, সাগর রুহি হত্যাকাণ্ডের বিচার চাইতে আমাদের রাজপথে নামতে হচ্ছে। সাগর রুহি হত্যার বিচার চাইতে কেন হবে? এটা নিয়ে এত তালবাহানা কেন? কেন আপনাদের একটি তদন্ত কমিটি গঠন করলেন না? কেন কোনো পুলিশের ইনকোয়ারি করেননি? তা আমার কাছে বোধগম্য নয়। বিএফইউজের সভাপতি বলেন, বাংলাদেশে আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে। সাংবাদিকদের সমস্ত প্রতিষ্ঠান সাংবাদিকদের নিয়োগ দিতে হবে। সাংবাদিকদের প্রতিষ্ঠানে কোনো ভাড়া করার নিয়োগ আমরা মানব না। রুহুল আমিন গাজী বলেন, কিছু সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করছে, আমরা এটাকে ঘৃণা ও প্রত্যাখ্যান করি। হত্যা মামলা দায়ের করতে হলে আপনাকে নিশ্চিত হতে হবে শুধু একজনের নামে হত্যা মামলা দায়ের করে আপনাকে ঠিক মনে করছি কিনা। যার যেটুকু অপরাধ তার সেটুকু শাস্তি হওয়া উচিত, কিন্তু হত্যা মামলার মতো মামলা দায়ের করতে হলে আপনাকে যথাযথ প্রমাণ উপস্থাপন করে মামলা করতে হবে। বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিক দম্পতি সাগর রুহি হত্যায় 12 বছর হয়ে গেছে, কিন্তু আমরা কোনো বিচার পাইনি। যেহেতু ফ্যাসিবাদ মুক্তি হয়েছে, তাই বর্তমান সরকারকে বলতে চাই, অবিলম্বে সাগর রুহি হত্যাকাণ্ডের বিচার করতে হবে, কারণ এই হত্যাকাণ্ডে ফ্যাসিবাদ সরকার জড়িত। পাশাপাশি সাংবাদিকদের কণ্ঠে বন্ধ করার জন্য যত কালাকানুন আছে তা সব বাতিল করতে হবে। আমরা যেমন সাংবাদিকদের সুরক্ষা আইন চাই, ঠিক একইভাবে আমরা কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে যেন কোনো সাংবাদিক আহত না হয় সেটাও চাই। কাদের গনি চৌধুরী বলেন, এত কিছুর পর এমন খবর শুনলে কষ্ট লাগে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ যাচাই করে প্রমাণ করা যায়, তাহলে নাকে খড় দিয়ে দেশ থেকে চলে যাব। এমন খবর যখন আমার স্ত্রী, বাচ্চা সহ আত্মীয় স্বজন পড়েন এবং আমাকে জিজ্ঞাসা করেন এসব কি করছে, তখন আর সোসাইটিতে মুখ দেখাতে পারছে না। এটাই কি সাংবাদিকতা? আমি আল্লাহর কাছে বলবো, এই অভিযোগের একটি যদি সত্য হয়ে থাকে তাহলে আমি যেন ধ্বংস হয়ে যাই।
শেখ হাসিনাকে ফেরত চাইলে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলছেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়তে থাকায় বাংলাদেশ সাবেক এই প্রধানমন্ত্রীকে প্রত্যাপন্ন করার কথা বিবেচনা করতে পারে। তবে এতে ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। ঢাকার রয়টার্স টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ তৌহিদ আরো বলেন, বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু অনেক মামলা রয়েছে, সেহেতু বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় তাকে হস্তান্তরের অনুরোধ করতে পারে। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, তিনি যখন দিল্লিতে অবস্থান করছেন তখন প্রশ্ন ওঠে, এতগুলো মামলা রয়েছে যার পুনরায় সক্রিয় হতে পারে। আবার বলছি, এটি কেবল একটি জল্পনা। আমি এই বিষয়ে উত্তর দেওয়ার সঠিক ব্যক্তি নই। যদি সেখান থেকে কোনো অনুরোধ আসে তাহলে আপনি জানেন আমাদের তার বাংলাদেশে ফেরার জন্য বলতে হবে। যদি এমন কোনো দাবি ওঠে তাহলে এটি ভারতের সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সুতরাং আমি মনে করি ভারত সরকার এটি জানে এবং আমি নিশ্চিত যে তারা এর সমাধান করবে। শিক্ষার্থীর নেতৃত্বাধীন এক বিক্ষোভ সহিংস রূপ নেওয়ার পর শেখ হাসিনা 5 আগস্ট ভারতে পালিয়ে যান। এরপর 8 আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন। তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের 17 জন সদস্য শপথ নিয়েছিলেন। অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নেদারল্যান্ডসের হেগ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে অভিযুক্ত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া হাসিনার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারত ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে যেভাবে বিবৃতি আসছে তাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই অসন্তুষ্ট। বিষয়টি ভারতের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে বলে জানান তিনি। সূত্র ANI।